করে শেষমেশ একটা বলদ জামাই দেখে বিয়ে দিল। আহারে তে, তোর জন্য ভীষণ মায়া হচ্ছে, বেশি পয়সাওয়ালা মনে হয়, তাই তো এমন হাবা দেখে বিয়েটা দিল। সদ্য বিবাহিত নববধূ তে ফ্যালফ্যাল করে সবার দিকে তাকিয়ে আছে। সবার কথাগুলো শুনে তের দুঃখ ভারাক্রান্ত মনটা আরো ভার হয়। সেই সকাল থেকে চোখের পানি পড়তে পড়তে এখন আর চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু যন্ত্রণায় বুকটা ভারী লাগছে। তে কখনো প্রেম করেনি, বিয়ের পর বরের সাথে চটিয়ে প্রেম করবে সেই আশায় নিজেকে সংযত রেখেছে, কিন্তু সেই বর যদি হয় হাবলা তাহলে তের দুনিয়াটা টুংটাং করে ভেঙে যাচ্ছে। বাবা মার উপর এক আকাশ পরিমাণ রাগ তরতরিয়ে পারছে। সকাল থেকেই পাড়ার মহিলারা তার বর সম্পর্কে এই সমস্ত কথা বলছে, তার আর কিচ্ছু ভাল লাগছে না। তে সারাটা জীবন বাবা মার কথা অক্ষরে অক্ষরে পালন করেছে, এখনো করে, কখনোই অবাধ্য হয়নি তাদের। তের বাবা খুব কড়া প্রকৃতির মানুষ, ওনার কথার 19-20 হওয়া মানেই হাঙ্গামা সৃষ্টি হওয়া। সেই হাঙ্গামার সমস্ত চাপ গিয়ে পড়বে তের মা আয়ুর উপর, তাই তে আর তার বড় বোন ইউনজুন কখনোই বাবার অবাধ্য হয়নি। ইউনজুনের বিয়েটাও তার বাবার পছন্দ মতোই হয়েছে, আর তের বিয়েটাও বাবার পছন্দ মতোই হলো। সে প্রথমে বিয়েতে অমত থাকলেও বাবার কড়া কথায় আর অমত করতে পারেনি, চোখের জলে দুঃখগুলো বিসর্জন দিচ্ছে। তে বুঝতেই পারছে না তার দাদির মরা বাচ্চার সাথে তার বিয়ের কি সম্পর্ক, কিন্তু সে না বুঝলেও তার বাবা বুঝেছে। যে হোক, মায়ের ইচ্ছে অনুযায়ী রোজ বেগমের বাল্যকালের বান্ধবী লিসা বেগমের একমাত্র নাতির সাথে বিয়েটা দিয়েই ফেললো। কবে নাকি কথা দিয়েছিল ওনারা নাতি আর নাতনির বিয়ে দিয়ে সম্পর্কটা আরো মজবুত করবে, তাই মরে যাওয়ার আগে তাদের ইচ্ছাটা পূরণ করেই ফেললো। যেহুপ মিয়ার আম্মা রোজ বেগম খুব অসুস্থ, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তড়িঘড়ি করে তাই যেহুপ ছোট মেয়ের বিয়েটা দিয়েছে। অসুস্থ মা বিছানায় শুয়ে ছেলের কাছে আবদার করবে, আর ছেলে সেটা পূরণ করবে না, এত বড় বেয়াদব তো যেহুপ না। এই বিয়েতে সবাই খুশি, কিন্তু যার বিয়ে একমাত্র সেই খুশি না, জামাই তো হাবলা বলদ। তে তো ইচ্ছা করছে গলা ছেড়ে চিৎকার করে কান্না করতে, কিন্তু পাশের রুমে সদ্য নতুন জামাই তার সাথে বসে আছে, সাথে তার বাবাও আছে। এখন কান্না করা মানে গালে চটাং চটাং থাপ্পড় পড়া। আজকে তেকে উঠিয়ে নেবে না, যেহেতু উঠিয়ে নেবে না তার মানে জামাই আজকে রাতে এই বাড়িতেই থাকবে। রাতের গভীরতা যত ঘনিয়ে আসছে তের প্রাণ পাখিটার ছটফটানি ততই বাড়ছে। আর একটু রাত হলেই ওই অচেনা পুরুষটাকে তার রুমে পাঠানো হবে, আর ওই পুরুষটা স্বামীর অধিকার ফলাতে মরিয়া হয়ে যাবে। তে আর ভাবতে পারছে না, রাগে দুঃখে দু হাত দিয়ে পেছানা চাদর খামচে ধরে। তার কত স্বপ্ন ছিল বর নিয়ে, বিয়ে নিয়ে, কিন্তু কোনো স্বপ্নই বোধহয় আর পূরণ হবে না। তে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে, চোখের পানি অঝোর ধারায় ঝরে। এক মাছ চাষি খামারির সাথে তার বিয়ে হয়েছে, বান্ধবীদের কিভাবে বলবে? তার আর কোনো মান সম্মানই রইল না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে কখন যে সে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারল না। জঙ্কুক প্রচুর পরিমাণে অস্বস্তি বোধ করছে, বলা নাই কওয়া নাই, হঠাৎ করে বিয়ে নামক একটা মজবুত সম্পর্কে জড়িয়ে গেল সে। জঙ্কুক ছোট্টবেলায় বাবা হারিয়েছে, বাবার ছায়া দাদা দাদি পূরণ করেছে। জঙ্কুকের আব্বা মারা যাওয়ার সময় তার আম্মার খুব অল্প বয়স ছিল, তাই তার আম্মাকে তার নানা নানির সঙ্গে করে নিয়ে যায় আর আবারও বিয়ে দিয়ে দেয়। তার কোনো ভাই বোন নাই, সুখের পরিবার ছিল তাদের, কিন্তু আব্বা মারা যাওয়ার পর সুখের পরিবারটায় কেমন কালো মেঘ জমলো, সবকিছু কেমন উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। কিন্তু উল্টাপাল্টা হলেও জঙ্কুকের দাদা বোগাম শক্ত হাতে ছেলে শূন্য জায়গা পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করে যায়। দাদা হাড় ভাঙা পরিশ্রম করে তার সকল চাহিদা পূরণ করেছে, তাকে মাস্টার্স পাশ করিয়েছে, কখনোই বাবার অভাব বুঝতেই দেয়নি। তেমনি লিসা বানু নাতিকে যত্ন দিয়ে খুশি রাখতে চেয়েছে, মায়ের অভাবটা বুঝতেই দেয়নি। বোগাম লিসা একমাত্র ছেলের প্রতিচ্ছবি নাতির মুখে খুঁজে বেড়ায়, পরম যত্নে আগলে রেখেছে নাতিকে। এই দুই বৃদ্ধকে জঙ্কুক অন্তর থেকে ভালোবাসে, সম্মান করে। তাই যখন দাদিমা বিয়ের কথা তুলল, সে দেখলো দাদাও রাজি, তাই সে আর অমত করেনি। না দেখেই বিয়েটা করে ফেলেছে সে, কিন্তু বিয়ের পর প্রচুর পরিমাণে অস্বস্তি ফিল হচ্ছে তার, পারছে না বাড়ি চলে যেতে। তার বন্ধুরা যদিও সাথে আছে, কিন্তু ভয় লজ্জা যেন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাড়ি চলে গেলেই তো হয়, তা না করে বউ এখানেই থাকবে, এমনকি তাকেও এখানে থাকতে হবে। একটা অচেনা বাড়িতে অচেনা একটা মেয়েকে বউ বলে ভাবতে তার কেমন লাগছে। নিজের বাড়ি হলেও না হতো, চেনা বাড়িতে অচেনা নারীকেও না হয় মানা যেত, কিন্তু এখানে জঙ্কুকের টেনশনে গায়ের সাদা পাঞ্জাবিটা ঘামে ভিজে একাকার। তার সামনে বাড়ির আশেপাশে সকল ভাবিরা এসে বসে আছে, নানান মেলি প্রশ্নে মুখরিত চারপাশ। জঙ্কুকের দুই বন্ধু ইউনু আর কাই হাসি মুখে সবার প্রশ্নের উত্তর দিচ্ছে। এক মহিলা তো পাশ থেকে বলেই ফেলেছে, দুলা ভাই কি কথা বলতে পারেন না? ইউনু হাসতে হাসতে মাথা দুলিয়ে জবাব দিল,
কথা বলতে না পারলে কবুল কিভাবে বলল? আপনি কি কানে শোনেন নাই? শুনছি, কিন্তু যা জিজ্ঞাসা করছি আপনারাই তো উত্তর দেন, ভাইয়ার তো মুখই নড়ে না। এবার কাই হেসে উত্তর দিল, বেচারা তো ভীষণ বিপদে আছে। নতুন জামাই কড়কড় করে কথা বললে আপনারাই ভাববেন জামাই নির্লজ্জ, লজ্জা শরম নাই, তাই তো সে চুপ করেই আছে। এখন আপনারা বলছেন কথা বলতে পারে না নাকি? মহিলা আর কথা বলল না, চুপচাপ চলে গেল। ওনারা সবাই চলে যেতে জঙ্কুক নিচু গলায় বলল, আজকে রাতটা না থাকলে কি হবে? কোথায় লেখা আছে বিয়ের রাতে বউয়ের কাছে থাকতে হয়? জঙ্কুকের কথা শুনে ইউনু দুষ্টু হেসে বলে, বউয়ের কাছে না থাকলে বাসর করবি কি করে? মামা, বিয়ে করে বাসর না করা গুরুতর অপরাধ। এই পুরুষকে পৃথিবী গ্রহণই করবে না। জঙ্কুক বন্ধুদের দুষ্টুমি বুঝে বন্ধুর সাথে তাল মিলিয়ে সে আস্তে করে বলে, বাসর কি আমার বাড়িতে কি হতে পারে না? এবার কাই হেসে বলে, আরে বেটা, দুবার হলে ক্ষতি কি? বিয়ে করা বউ যেহেতু প্রতি রাতেই তো বাসর রাত। জঙ্কুক বুকের মধ্যে কেমন যেন অনুভূতির ছোটাছুটি টের পায়। কায়ের দিকে কড়া চোখে তাকিয়ে বলে, তোরা এত অসভ্য, ছি, সব জায়গাতেই ফাইজলামি। ইউনু আর কাই খুব চঞ্চল আর জঙ্কুক খুব শান্ত। ইউনু আর কায়ের সাথে ছোটবেলা থেকেই তার বন্ধুত্ব। জঙ্কুক হচ্ছে নদীর মতো শান্ত প্রকৃতির আর ওরা দুজন হচ্ছে ততটাই দুষ্ট প্রকৃতির। ওরা বিয়ে করে ফেলেছে সেই কবে, শুধুমাত্র জঙ্কুক বাকি ছিল। তাই তো তাকে নিয়ে বন্ধুদের এত হাসি ঠাট্টা। রাত 9টার দিকে জঙ্কুককে তের রুমে নিয়ে আসা হলো। তে তখন গভীর ঘুমে আচ্ছন্ন আছে। তের এক চাচাতো ভাবি বলল, ভাই আপনার বউয়ের ঘুম আপনি ভাঙান, এখন ডাকলে দেখা যাবে তুল কালাম বাঁধিয়ে দেবে। লাল কাতান শাড়ি পরা জড়সড় হয়ে ঘুমিয়ে থাকা দেহটিকে ইঙ্গিত করে জঙ্কুক বলে, ও কি খুব রাগী? ভাবি হেসে বলে, শুধু রাগী না, হাই ভোল্টেজের রাগী, সাবধানে থাকবেন। উনি চলে যেতেই জঙ্কুক দরজাটি আটকে দেয়। চুপচাপ কিছুক্ষণ বিছানার দিকে তাকিয়ে থাকে। দরজার কাছ থেকে যদিও স্পষ্ট মুখটা বোঝা যাচ্ছে না, তারপরও জঙ্কুক তাকিয়ে থাকে। জঙ্কুক ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। বুকের মধ্যে হাতুড়ি পিটাচ্ছে দ্বিগুণ ভাবে। মনে মনে বিড়বিড় করে আল্লাহকে ডাকছে সে। জীবনে প্রথমবার বিয়ে করা একমাত্র বউয়ের মুখ দর্শন করবে সে। অবশ্যই ভালো কিছু আশা করছে, যেহেতু না দেখেই বিয়েটা করেছে। একেবারে বিছানার সামনে গিয়েই থমকে যায় জঙ্কুক। বুক থেকে হৃদয়টা যেন এখনই লাফ দিয়ে বের হয়ে যাবে। মনে মনে বিড়বিড় করে বলে, আল্লাহ, এটা তো পরী। হঠাৎ করে জঙ্কুকের মুখে বিগ স্মাইল চলে আসে। এই পরীটা তার বউ। কেমন যেন সুখ লাগছে ভাবতেই। আজ থেকে এই পরীটাই তার সবকিছু। আজ থেকে এই পরীটা তার সুখ দুঃখের সাথী। তের গালের মধ্যে এক গোছা চুল পড়েছিল। জঙ্কুকের দেখতে অসুবিধা হচ্ছিল বিধায় হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দেয়। নরম গালের স্পর্শ পেয়ে তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। তের হালকা স্পর্শ পেয়ে তার বুকটা অস্বাভাবিক ভাবে কাঁপছে। সারাদিনের ক্লান্তিতে তে ঘুমিয়ে গিয়েছিল। গালে কারো স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায়। সামনের পুরুষটাকে দেখে কিছুতেই ঠাউর করতে পারছিল না ইনিকে। যতক্ষণে মস্তিষ্ক কাজ করা শুরু করে ততক্ষণে তে উঠে বসে। চোখ পাকিয়ে সামনের মানুষটাকে দেখে। মাছ চাষি। নির্ঘাত গা থেকে মাছের আঁশের গন্ধ বের হবে। আর কি সাহস, এসেই তার গায়ে হাত দিচ্ছে। তাকে ঘুমে রেখে কি বলদটা শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল? তে তো কখনোই এটা হতে দেবে না। অসম্ভব। দাদি মারা যাওয়া পর্যন্ত এই পুরুষের বউ হয়ে থাকবে। দাদি মরে গেলে এই পুরুষটাকে সে বাদ দিবে। অশিক্ষিত কোথাকার। তে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, এই গায়ে হাত দিচ্ছেন কেন? অসভ্য নাকি? সুন্দরী মিষ্টি দেখতে বউয়ের মুখে এমন করে কথা শুনে জঙ্কুক স্তব্ধ হয়ে গেল। অসভ্য? সে কি এমন করেছে যে এই উপাধি পাচ্ছে? তের দিকে তাকিয়ে কথা বলার কথাই হারিয়ে ফেলেছে সে। স্বামী স্ত্রীর বন্ধন পবিত্র বন্ধন। এমন গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক এমন কথা দিয়ে শুরু করার কোনো মানে হয়? জঙ্কুক আস্তে করে বলে, আপনার চুলগুলো মুখে পড়েছিল তাই গোছাচ্ছিলাম। আমার মুখে আমার চুল পড়ে থাকলে থাকবে, তাতে আপনার কি? এ কথার পিঠে আর কি কথা বলা যায় সেটা জঙ্কুকের জানা নাই। সে নতুন বইয়ের কথায় হতবম্ব। ইউনু কিংবা কাই হলে তেকে কথার মার প্যাচে হারিয়ে দিত, কিন্তু জঙ্কুক পারছে না। সে ছোটবেলা থেকে খুব শান্ত। অচেনা কারো সাথে তর্ক করা তার স্বভাবে নেই। সে মাথা নিচু করে বলে, কিছু না। তে অনেকক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। হঠাৎ বিয়ে হওয়ায় মেজাজটা খারাপ লাগছে। ঘুম থেকে হঠাৎ করে ওঠায় নিজের রাগটা কন্ট্রোল করতে পারে নাই। তে বোঝে সদ্য বিবাহিত বরের সাথে এমন করে কথা বলা ঠিক হয়নি।
কথাগুলো বলার পর সে নিজেও অপরাধে ভুগছে। জঙ্কুকের দিকে ফিরে তাকায় তে। সাদা পাঞ্জাবি পরিহিত জঙ্কুককে স্বাভাবিক লাগছে। জঙ্কুক প্রচুর পরিমাণে সুদর্শন হলেও তে মুগ্ধ হতে পারছে না। হয়তো বিয়েতে রাজি ছিল না দেখে মুগ্ধতা আসছেই না। জঙ্কুক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তে ভাবলো ছেলেটা আসলেই বোকা, তা না হলে কেউ এভাবে দাঁড়িয়ে থাকে। সে একটু করে সরে বসলো, বলল, বসুন নাকি এটা বলতে হবে? আপনার রুম, আপনার বিছানা, না বললে বসি কি করে? জঙ্কুকের কথা শুনে তে মনে মনে হাসে, কিন্তু মুখে তা প্রকাশ না করে গম্ভীর ভাবে বলল, বিছানায় বসতেও অনুমতি লাগবে নাকি? তাহলে আমার বউকে ছুতে অনুমতি লাগবে কেন? জঙ্কুকের কথাইতে ভুরু কুচকে তাকায়। বোকা পুরুষের আবার চটাং চটাং কথাও আছে। সে রাগে লোকে তাকিয়ে বলে, সেটা আমি ছিলাম বলে। জঙ্কুক বেশ খানিকটা দূরত্ব রেখে বসে বলে, হ্যাঁ আপনি, কিন্তু আমার বউ। এই এত বউ বউ করবেন না। আচ্ছা। জঙ্কুকের সহজ স্বাভাবিক কথায় তের ভেতরে অসহ্য যন্ত্রণা হয়। আর যাই হোক, এই বোকা মানুষের বউ হওয়া অসম্ভব। দাদির কিছু হওয়া আগ পর্যন্তই তাকে মানিয়ে নিতে হবে, কিন্তু সে ইতিমধ্যে বেশ কড়া কথা বলে ফেলেছে। সে নিজেও জানে এটা ঠিক না, তাই আস্তে করে বলল, এমন করে আমার কথা বলা ঠিক হয়নি, আসলে রেগে গিয়েছিলাম, কিছু মনে করবেন না। প্রথম দিন জঙ্কুক তর্কে যেতে চায় না। সে আস্তে করে বলল, আচ্ছা। জঙ্কুক চুপচাপ বসে আছে। বাসর ঘরে নাকি বউকে উপহার দিতে হয়, কিন্তু ভাগ্যক্রমে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে, তাই তার কাছে এই মুহূর্তে টাকা ছাড়া কিচ্ছু নেই। অবশ্য টাকা দেওয়া যায়, কিন্তু সে টাকা দেবে না। তার পরীর মতো বউকে অন্য কিছু দেবে, অন্য কিছু দেওয়ার ইচ্ছা তার। দুজন অনেক সময় চুপচাপ বসে রইল। জঙ্কুক এগোতে চাইলো, আর কিচ্ছু না হোক, অন্তত বন্দুক তো হোক। হাত বাড়িতে নরম কোমল হাতটা ধরল জঙ্কুক। মিহি গলায় বলল, নতুন জীবনে আপনাকে স্বাগতম বেবি জান। তে মুগ্ধ হতে পারল না। এক ঝটকায় জঙ্কুকের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। রাগে কণ্ঠে বলল, কথায় কথায় গায়ে হাত দেবেন না। জঙ্কুক হতভম্ব। গায়ে হাত দেবে না কেন? স্বামী স্ত্রী হাত ধরাটা কি স্বাভাবিক না? জঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা? এমন করার তো কারণ দেখছি না। তে বিয়েটা না মানলেও যে জঙ্কুক বিয়েটা মেনে নিয়েছে এবং সম্পর্কটা স্বাভাবিক করতে চাচ্ছে, সেটাতে ভালোই বুঝতে পারছে। অবশ্য তে ভাবছে সে অনেক সুন্দরী আর সুশ্রী একটা মেয়ে। সব পুরুষই তাকে দেখে স্ত্রী হিসেবে মানতে বাধ্য, কিন্তু তে মানবে না। অশিক্ষিত চাষি খামারি কোনো পুরুষকে স্বামী হিসেবে মানতে পারবে না, অসম্ভব। প্রথম রাতেই স্বামীর অধিকার ফলাতে চাইছে। ছি। তে নিজেকে স্বাভাবিক রেখে বলে, আপনাকে আমার পছন্দ হয়নি, স্বামী হিসেবে মানতে পারবো না। প্রথমেই ভালো লাগতে হবে না তো বিবি জান, আস্তে আস্তে ভালো লাগুক। আপনার যত সময় লাগে নিন, তাতে আমার কোনো সমস্যা নেই। অসম্ভব, আমি রাজি না। আমার পক্ষে আপনার সাথে সংসার করা সম্ভব না। এত সময় জঙ্কুক স্বাভাবিকভাবে নিলেও এবার সে প্রচুর পরিমাণে অবাক হয়। সে নড়ে চড়ে বসে, বলে, কি বলছেন আপনি এসব? এগুলো আপনার বিয়ের আগে ভাবা উচিত ছিল। এখন এগুলো বলার মানে কি? দাদি মরে গেলেই আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। তের কথায় জঙ্কুক চমকে যায়। কি বলে এই মেয়ে? বিয়ে কি কোনো ছেলে খেলা? এই কবুল বলবে, এই ডিভোর্স দিয়ে দেবে? জঙ্কুক আস্তে করে বলে, আপনি এগুলো কি বলছেন? প্লিজ বোঝার চেষ্টা করুন, আমার আপনাকে বিন্দু পরিমাণ পছন্দ না। জঙ্কুক উতলা গলায় বলল, সেটা আপনি আগে কেন বলেননি? বলার সুযোগ পাইনি তাই বলিনি, এখন সুযোগ পাচ্ছি তাই বলছি। দাদি মরার আগ পর্যন্ত একটু দয়া করুন, দাদি মরে গেলেই ডিভোর্স দিয়ে দেব। আপনার দাদি কবে মারা যাবে সেটা কি আপনি জানেন? এমনও তো হতে পারে তিনি আরো 20 বছর বাঁচলো। সেটা আমি বুঝে নেব, আপনি প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না। আমি যদি জোর করি তাহলে? জঙ্কুকের কথায় এবার তে রেগে গিয়ে বলে, আপনি জোর করলে কি আমি একটা অশিক্ষিত মাছের খামারি চাষির সাথে সংসার করতে রাজি হয়ে যাব? আশ্চর্য! আপনার মতো ভেবলা আনস্মার্ট কাউকে আমি স্বামী হিসেবে কখনোই মানবো না। তের কথাগুলো ধারালো তীরের মতো জঙ্কুকের বুকটা এফর ওফর করে দেয়। এতদিনের সাজানো স্বপ্নগুলো হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়ে যায়। মেয়েটা তার সম্পর্কে এই সমস্ত ধারণা করে বসে আছে। সে অশিক্ষিত খামারি বোকা। জঙ্কুকের ভাগ্যের ওপরই রাগ হয়। আজকে তে যা যা বলেছে তা যদি এখনই জানাজানি হয়, তার দাদা দাদি খুব কষ্ট পাবে। সে তার বাবা মা তুল্য দাদা দাদিকে কিছুতেই কষ্ট দিতে পারবে না। তো কিছুদিন অপেক্ষা করেই না হয় মেয়েটাকে স্মার্ট কাউকে পাওয়ার সুযোগ করে দেবে। জঙ্কুক তের শুভ্র চেহারার দিকে তাকায়। ঘুমন্ত থেকে দেখে তাকে পরীর সাথে তুলনা করেছিল। সারা জীবনের স্বপ্ন হুড়মুড়িয়ে চোখের সামনে ভেসে উঠেছিল। তের তীক্ষ্ণ কথায় সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মাথা নিচু করে রাখা তের দিকে তাকিয়ে জঙ্কুকের বুকটা না পাওয়ার যন্ত্রণায় ভারী হয়ে যায়। এই পরীটা তার হয়েও হলো না। এতটুকু কথার পর
বেহায়ার মতো এই বাড়িতে থাকার কোনো মানেই হয় না। এই বাড়িতে থাকা মানে তেকে বউ হিসেবে ভাবা, যেটাতে নিজে নিষিদ্ধ করে দিয়েছে। জঙ্কুক বিছানা থেকে উঠে দাঁড়ায়, তেকে কিছু না বলেই দরজা খুলে বাহিরে আসে। তারপর সে তার দাদি লিসাকে ডেকে বলে, দাদিমা, খামার থেকে ফোন এসেছে, লেয়ার মুরগি অসুস্থ, এখনই যেতে হবে। আল্লাহ চাইলে আপনারা কালকে চলে আসবেন। নাতির মুখে এমন কথা শুনে লিসা বানু চমকে যায়। নতুন বউ রেখে নাতি যেতে চাইছে কেন? সে বলে, কি হয়েছে ভাই, নতুন বউ রেখে যাইতাছো কেন? লোকে কি বলবে? জঙ্কুক সূক্ষ্ম মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলে, বউ তো আমারই থাকবে, কিন্তু খামারের কিছু হলে লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে দাদি। সত্যি কথা কও তো ভাই, বউ পছন্দ হয় নাই? তের মুখটা চোখের সামনে ভাসতেই জঙ্কুকের বুকটা ভারী হয়ে আসে, শ্বাস ঘন হয়। দাদির হাতটা ধরে বলে, পরীর মতো বউ দাদিমা, এত পছন্দ হয়েছে, যেতে ইচ্ছা করছে না। নাতির মুখে এমন কথা শুনে লিসা বানুর মনটা ভরে যায়। সে বলে, কিন্তু ভাই, মানুষ যে মন্দ কথা বলবে। দাদি, তুমি আর দাদা ভাই মিলে সামলে নিও। জঙ্কুক আর একটা কথাও বাড়ায় না, বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুদের সাথে করে বাড়ি চলে যায়। নতুন জামাই চলে যেতেই আয়ু বেগম দৌড়ে তে রুমে আসে। তে শাড়ি পাল্টে 3 পিস পরে নিজের অজান্তেই জঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। আয়ু বেগম হুড়মুড়িয়ে তের কাছে এসে জিজ্ঞাসা করে, জঙ্কুক চলে গেল কেন? তে ভুরু কুচকে বলে, জঙ্কুকটা আবার কে? তোর বর গাধি? তে মাথা নাড়ে। ভ্যাবলাটার নাম জঙ্কুক, বিয়ের সময় খেয়াল করা হয়নি। ইস, নামটা তো কত সুন্দর, কিন্তু চকচক করলে তো আর শোনা হয় না। নামটা সুন্দর থাকলে কি হবে, মানুষটা যে অশিক্ষিত চাষি খামারি। তেকে চুপ থাকতে দেখে আয়ু বলে, হুট করে বাড়ি চলে গেল, বলছে খামারে মুরগির সমস্যা, কিন্তু আমার মনে হচ্ছে তুই কোনো ঝামেলা করেছিস। তে অবাক হয়, ছেলেটা রাতেই চলে গেল, এত আত্মসম্মান! বোকা মানুষের আবার আত্মসম্মান থাকে নাকি? তে অবুঝ হওয়ার ভান করে বলে, আমি কি করব আম্মা, উনি তো বললো বাড়ি থেকে ফোন এসেছে, জরুরি যেতে হবে, তাই চলে গেল। এখানেও আমার দোষ কেন দিচ্ছ তুমি? তুই তো খুব বেশি ভালো মানুষ, তাই তোর দোষ দেই। কথাটি বলেই আয়ু রুম থেকে বের হয়ে যায়। তে ভাবে ছেলেটা আসলে বোকা। বোকা না হলে কেউই রাত 12টার সময় চলে যায়, তবে তে ভীষণ খুশি হয়। এখন আরামে ঘুমানো যাবে, অজানা পুরুষকে আর সহ্য করতে হবে না। সারাটা পথ ইউনো আর কাই অনেক প্রশ্ন করেছে, কিছু একটা যে হয়েছে তারা দুজন টের পাচ্ছে, কিন্তু জঙ্কুক কোনো কথার উত্তর দিচ্ছে না। জঙ্কুকের নিজের বাইক থাকায় বাড়িতে ফিরতে তার কোনো অসুবিধা হয় নাই। বাড়ি এসে সোজা জঙ্কুক খামারে চলে যায়, আর বন্ধুরা তাদের বাড়িতে। খামারের বাইরে দাঁড়িয়ে জঙ্কুক ভাবে, সুস্থ মুরগিগুলাকে অসুস্থ বলে এসেছে, এখন যদি সত্যি সত্যি অসুস্থ হয়ে যায়। আল্লাহ, মিথ্যা বলে এসেছি, সুস্থ মুরগিগুলোকে অসুস্থ বলেছি, আমাকে ক্ষমা করে দিও। পরদিন সকালবেলা বোকামাল লিসা বাড়িতে ফিরে আসে। ও বাড়ির পরিস্থিতি নাতিকে বলে, আর বলে 2 দিন পর গিয়ে বউকে নিয়ে আসতে। জঙ্কুক হেসে মাথা নাড়ায়। লিসা বানু তার স্বামী বোগামকে ইশারা করে বলে, এমন চাঁদের মতো বউ বেশি দিন ধরে রাখা যাইবো না, দেখছো একদিনই আমার ভাইয়ের মুখটা শুকায়া গেছে। দাদির কথা শুনে জঙ্কুক মুচকি হাসে। তের কথা মনে পড়তেই বুকে ব্যথা হয়, মাথাটা ছিমছিম করে। ওই বাড়িতে আর বোধহয় যাওয়া হবে না। যার জন্য যাওয়া সে নিজেই তো অপছন্দ করে, তাহলে কার জন্য যাবে? ইউনো আর কাই কি হয়েছে জানতে চাইলে জঙ্কুক কিচ্ছু বলে না। তে এখন তার স্ত্রী, স্ত্রীর কথা মানুষকে বলা বুদ্ধিমানের কাজ না। হোক না সে যত কাছেরই বন্ধু, ঘরের কথা তাদেরকে বলে সম্মান কমানোর কোনো মানেই হয় না। আজকাল রাতে ঘুমাতে গেলে জঙ্কুকের কেমন যেন লাগে, বুকটা কেমন খালি খালি লাগে। সে মনকে বোঝায় বুক আগেও খালি ছিল, এখনো খালি, কিন্তু মনটা তাকে উল্টো বোঝায়। 35 কিলোমিটার দূরে বুক জোড়ানোর জাদু আছে, চাইলেই শান্তি গ্রহণ করা যায়। সে মন খারাপ করে বলল, ওহ, সে শান্তি দিতে না চাইলে শান্তি আসবে কি করে? জঙ্কুক বিছানায় শুয়ে ছটফট করে, চোখ বন্ধ করে তার না হওয়া পরিটাকে দেখে। ইস, মনের চোখ দিয়ে যদি তার বেবি জানকে একবার ছুঁয়ে দেওয়া যেত, তাহলে সারাটাক্ষণ তার নরম কোমল হাত দুটো ধরেই বসে থাকতো। জঙ্কুক চোখ বন্ধ করেই বিড়বিড় করে বলে, এমনটা হওয়া কি খুব দরকার ছিল বেবি জান? দেখতে দেখতেই 15 দিন চলে যায়। নতুন জামাই একটা বারের জন্য শ্বশুর বাড়ি আসে না। আশেপাশের মানুষজন কানা ঘোষা শুরু করে দেয়। তের বাবা মা পরে বিপদে। কোনো উপায় না পেয়ে রোজ তার বান্ধবী লিসাকে ফোন দেয়। লিসা বানু খুব চালাক মহিলা, সখীর বলা কথাগুলো সে বোঝে। তারা গ্রামের মানুষ, মানুষ খারাপ কথা বললে মান সম্মান চলে যাবে, সেটা জানে সে। লিসা আর বোকা মিলে জঙ্কুককে অনেকভাবে অনেক কিছু বোঝায়, কিন্তু কিছুতেই বোঝে না। এক প্রকার ধাক্কাধাক্কি করেও নাতিকে শ্বশুর বাড়ি পাঠাতে পারে না
তারা। নাতি কেন শ্বশুর বাড়ি বউয়ের কাছে যাচ্ছে না তারা বুঝতে পারছে না। জিজ্ঞাসা করলে বলে হাতে প্রচুর কাজ, এই মুহূর্তে যাওয়া যাবে না। লিসা বেগম দুজনের একজনও এই কথা বিশ্বাস করে না। নতুন বিয়ে হলে তো প্রতিদিনই বউয়ের কাছে ছুটে যাওয়ার কথা ছিল, সেখানে তাদের ছেলে মোটেই যাচ্ছে না। রোজ আবারও ফোন করে একই কথা বলে, নাচ জামাইয়ের কি তাদের নাতনিকে পছন্দ হয় নাই? লিসা এটা ওটা বলে তার সখীকে বোঝায় জঙ্কুকের হাতে অনেক কাজ, খামারে নতুন মুরগি তুলেছে, আগের গুলা ডিম পারছে, পুকুরের মাছগুলা বড় হচ্ছে, অনেক ঝামেলায় আছে। রোজ লিসাকে বলেছে নাচ জামাই যেন শীঘ্রই যায় কাজ শেষ করে, তার নাতনির মুখটা শুকিয়ে গেছে। দুপুরবেলা খাবার খেতে বসে লিসা জঙ্কুককে তের কথা বললে জঙ্কুক হাসে, মনে মনে বলে মুখ শুকনো টুকনো কিছুই না, সমস্ত কিছুই অভিনয়। দাদি তুমি যদি এই মেয়ের কথাগুলো জানতে নির্ঘাত হার্ট অ্যাটাক করতে। জঙ্কুককে বারবার বোঝানোর পরও শ্বশুর বাড়ির দিকে সে পাই বাড়ায় না, কিছু বললে হেসে উড়িয়ে দেয়। এভাবে 6-9 করতে করতে একটা মাস অতিক্রম হয়ে যায়। এবার তেদের বাড়ির সবাই চিন্তিত। এমনটা না যে জামাই চাকরি করে তাই ছুটি পায় না, শ্বশুর বাড়িতে আসতে পারে না। জামাই নিজেই তো ব্যবসা করে, বাড়িতে থাকে, তাহলে কেন আসে না? লিসা বানু আর বেগমকে খবর পাঠিয়ে তেদের বাড়িতে নেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় কালকেই জঙ্কুককে খবর দিয়ে এনে বউ উঠিয়ে দেবে। স্বামী স্ত্রী এভাবে দূরে থাকলে বন্ধন হালকা হয়, মায়া মহাব্বত পারে না। কথা মতোই জঙ্কুককে ফোন করে শ্বশুর বাড়ি আনানো হয়। তার দাদা দাদি এখানে, সে আসতে বাধ্য। সে খুব স্বাভাবিকভাবেই আসে, সাদা শার্ট আর কালো প্যান্ট পরে স্বাভাবিকভাবেই বাড়িতে প্রবেশ করে। যার জন্য স্মার্ট সাজার কথা সে তো আগেই বলে দিয়েছে, সে মূর্খ আনস্মার্ট। এখানে আসার ইচ্ছা না থাকলেও বারবার মুরব্বীদের কথাটা অমান্য করা দৃষ্টিকটু দেখায়, সে বাধ্য হয়ে এসেছে। এসে জানতে পেরেছে আজকেই থেকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সে কিছু বলার আগে সব সিদ্ধান্ত কার্যকর শুরু হলো। তাকে বারবার ভেতরে তের রুমে যেতে বললেও সে বসা থেকে 1 ইঞ্চি পরিমাণও নড়ে না, দাঁত মুখ খিচে চুপচাপ বসে রইল। ওই রুমে গেলেই তো তে অপমান করে কথা বলবে, তার থেকে ভালো এখানে চুপচাপ বসে থাকুক। তের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে শ্বশুর বাড়ি যেতে হচ্ছে। তার তো ইচ্ছা করছে বিষ খেয়ে মরে যেতে, তারপরও ওই লোকের বাড়িতে না যেতে। তের কান্না দেখে সবাই কাঁদে। জেহব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, জানি আমার উপর তোর অনেক রাগ, কিন্তু একদিন তুই আমাকে ধন্যবাদ দিবি, দোয়া করে সুখে থাক। সারাটা রাস্তাতে কেঁদে কাটিয়েছে। সিএনজি করে যাচ্ছে তারা। জঙ্কুক সামনে বসেছে আর তে তার দাদা দাদির সাথে পেছনে। তের কান্নার হেঁচকি শুনে জঙ্কুক কয়েকবার পেছনে ফিরে তাকাচ্ছে। মনে মনে ভীষণ বিরক্ত হচ্ছে সে। ডিভোর্স তো দিয়েই দেবে, তাহলে এত কান্নার কি আছে? সে কি সারা জীবনের জন্য যাচ্ছে নাকি? কিছুক্ষণ পর তের কান্নাটা থেমে যায়, সে চুপচাপ বসে থাকে। জঙ্কুক সিএনজির সামনে বসেছে বিধায় তার পেছন সাইড দেখা যাচ্ছে। তে এক পলকে ওই দিকেই তাকিয়ে থাকে। একটা বাড়ির সামনে গিয়ে সিএনজি থেমে যায়। তে জঙ্কুকের দিক থেকে চোখ ফিরিয়ে বাড়ির দিকে তাকায়। পুরনো আমলের একতলা বাড়ি, তার কাছে বাড়িটা দেখতে স্নিগ্ধ লাগে। গেটের কাছে এসেই তে দেখতে পায় বাড়িটার নাম বাগান বিলাস। নামটার উপরে তে মুগ্ধ হয়। আজকাল চাষা ভোসাদের বাড়ির নামও এমন মন করা হয়। বাড়ির নামের সাথে মিলিয়েই বাড়ির সামনে বিশাল বাগান, ফুল ফল গাছে ভর্তি, সাথে পাখির কিচির মিচির। সবটা মিলিয়ে তে চোখ ঘুরিয়ে চারপাশ দেখছিল। লিসা আর বেগম বাড়ির ভেতরে চলে যায়। যাওয়ার আগে বলে যায় তেকুককে এখানে দাঁড়িয়ে থাকতে, তাদেরকে বরণ করা বাকি আছে তো। জঙ্কুক কি করবে বুঝতেই পারছে না। সে বাগানের দিকে তাকিয়ে আছে। যার সাথে মন খুলে কথা বলার কথা ছিল আজকে তার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে সে। তের আগমনে তো জঙ্কুকের সব থেকে বেশি খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে খুশি হতে পারছে না। বিষাদে ঘিরে আছে তার মন। তের পরনে খয়েরি শাড়ি, মাথায় ঘুমটা টানা, অপূর্ব লাগছে তার বেবি জানকে, কিন্তু সে আর চোখে দেখা ছাড়া কিছুই করতে পারছে না। জঙ্কুকদের কাজের মেয়ে টুনি ধান দুর্বা নিয়ে উপস্থিত হলো। দুজনকে ধান দুর্বা দিয়ে বরণ করবে এখন। দুজনের উপরই ধান দুর্বা ছিটিয়ে দেওয়া হলো। তারপর সিঁড়ি থেকে ঘরের দরজা পর্যন্ত বিছানার চাদর বিছানো হয়। তে জানে এখন তাকে কি করতে হবে। এই নিয়ম তাদের এলাকাতেও পালন করা হয়। তে আস্তে করে বিছানার চাদর তুলে হাতে নেয়। লিসা বানু জঙ্কুককে বলে বইয়ের হাতে ধরে নিয়ে আসতে। দাদির কথা শুনে দুজনেই অস্বস্তিতে পড়ে যায়। কোনো উপায় না পেয়ে জঙ্কুকদের হাতটা ধরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবে বেবিজানকে নিয়ে গৃহ প্রবেশ করছে, আর কখনো বেবিজান বের না হোক। তে দেখলো লিসা তার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। তে জানে এখন তার দাদি শাশুড়ি কি করবে। পেছন দিক দিয়ে তের হাত ধরে জোরে টান দিতেই তে শক্ত করে জঙ্কুকের হাতটা আঁকড়ে ধরে। লিসা বানুর টান থেকে ঘরে যাওয়া থেকে আটকাতে
ছাড়াতে পারেনি। তীর এভাবে হাত আঁকড়ে ধরে জঙ্কুক হতভম্ব, মাথা ঘুরিয়ে লিসা বানুর দিকে তাকিয়ে দেখে সে হাসছে। হাসি হাসি মুখে বলে, দেখলি তো টুনি, বউ তার স্বামীর হাত ছাড়তেই চাইলো না, সব বাধা অতিক্রম করে স্বামীর সাথে চলে গেল। আমি জানতাম তো তুই খুব ভালো মেয়ে, আমার নাতিকে ছাড়া কোথাও যাইব না। লিসার কথায় তের ভীষণ খারাপ লাগছে। ওনার একটা কথাও মিলবে না, সে কিছুদিন পরেই জঙ্কুককে ডিভোর্স দিয়ে দেবে। কোনো প্রকার টান সে রাখবে না। তে চকিত নয়নে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক তার দিকে তাকিয়েছিল, হয়তো তার মনের কথাটা জঙ্কুক বুঝতে পেরেছে। কি জানি বোকা পুরুষ কি বুঝতে পারবে? এত বুঝবে কিভাবে জানবে?